হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজ একটা দুর্দান্ত সিরিজ নিয়ে হাজির হলাম। একদল ডাকাত একদম দিন দুপুরে বার্সেলোনার সেন্ট্রাল ব্যাংকে ঢুকে পড়ে। এরপরে ভেতরের প্রায় ৩০০ জন স্টাফ এবং কাস্টমারকে হস্টেজ বানিয়ে নেয়। ব্যাংকের ভল্টে ছিল প্রায় $৮,০০০ কোটি, পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টসও ছিল। এই ডকুমেন্টসগুলো এতটাই সিক্রেট যে তা দিয়ে দেশের সরকার পর্যন্ত পতন ঘটানো সম্ভব। ডাকাতেরা ব্যাংক কবজা করে নেওয়ায় সরকার, প্রশাসন সবাই বেকায়দায় পড়ে যায়। একদিকে এতগুলো হস্টেজ, ব্যাংক ভর্তি টাকা, আবার সিক্রেট ডকুমেন্টস, সব মিলিয়ে আতঙ্কে সরকারের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু এই ডাকাতরা আসলেই কোন উদ্দেশ্যে ব্যাংকে ঢুকেছিল? তারা কি শুধু টাকা চুরি করতে চায়, নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? জানতে হলে চলুন দেখে আসি স্প্যানিশ ওয়েব সিরিজ ব্যাংক আন্ডার সিজের এক্সপ্লানেশন। 23শে মে 1981, ঘড়িতে সময় সকাল 9:05। বার্সেলোনার প্লাজা কাতালুনা শহরে তখন অফিসগামী মানুষের ভিড়। তবে এই ভিড়ের মাঝে কয়েকজন মানুষ ছিল যারা একটা সাংঘাতিক প্ল্যান এক্সিকিউট করতে বেরিয়েছিল। একটু পরে লোকগুলোকে মানকি টুপিতে মুখ ঢেকে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে দেখা যায়। ভেতরে ঢুকেই তারা কয়েকটা ব্ল্যাঙ্ক ফায়ার করে এবং সব স্টাফ আর কাস্টমারকে হস্টেজ বানিয়ে নেয়। ডাকাত দলের লিডার জোশের নির্দেশে সবাই নিজেদের পজিশন নিয়ে নেয়। অ্যালার্ম পেয়ে দ্রুতই ব্যাংকের সামনে পুলিশ চলে আসে। তাই পুলিশকে ঘাবড়ে দিয়ে ডাকাতগুলো পুলিশের গাড়িতে গুলি চালায়। তবে ভেতরে যেহেতু হস্টেজ রয়েছে, তাই পুলিশকে গুলির নির্দেশ দেওয়া হয়নি, ফলে পুলিশ এখানে পাল্টা গুলি চালাতে পারে না। এদিকে সিন শিফট হয়ে একটা নিউজ চ্যানেলের অফিস দেখানো হয়। সেখানে মাইদার নামের একটা মেয়ে রিপোর্টার হিসেবে আজ প্রথম জয়েন করতে এসেছিল। মাইদার ওয়েটিং রুমে বসেছিল, আর তার ঠিক পাশেই ফটো সাংবাদিক বার্নি বসে নাক ডাকছিল। যদিও বার্নিকে মাইদার চেনে না, তবে তার হাবভাব দেখে মাইদার বেশ বিরক্ত হয়। তো এরপরে চিফ এডিটর ইসাবেলের রুমে মাইদারের ডাক পড়ে। ইসাবেল মাইদারকে বেশ কিছু টিপস দেয় যাতে সে ভালোভাবে কাজ গুছিয়ে নিতে পারে। এরপরে মাইদারকে নিজের ডেস্কে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক এই সময়েই অফিসের টেলিফোনে একটা কল আসে। টেলিফোনের কাছে আর কেউ না থাকায় মাইদারই কলটা রিসিভ করে। কলটা করেছিল ডাকাত গ্রুপেরই এক সদস্য ক্রিস্টিনা। সে ব্যাংকের সামনে ফোন বুথ থেকে কল করে জানায় সেন্ট্রাল ব্যাংক তারা দখল করে নিয়েছে। বুথের কর্নারে বইয়ের নিচে একটা এনভেলাপ খাম রাখা আছে। এর ভেতরে শর্তগুলো লেখা আছে, আর এই শর্তগুলো মানলে হস্টেজদের ছেড়ে দেওয়া হবে, না হলে প্রতি 1 ঘন্টায় 10 জন করে মেরে ফেলা হবে। কথাগুলো শুনে মাইদার বেশ ঘাবড়ে যায়। সে ইসাবেলের রুমে দৌড় দেয়, কিন্তু ইসাবেল অফিস থেকে বের হয়ে গিয়েছিল। তাই মাইদার বার্নিকে কথাটা জানায়। বার্নি বলে এটা কেউ হয়তো ফোন দিয়ে ফাজলামি করেছে। তবে মাইদারের কাছে ব্যাপারটা সিরিয়াসই মনে হচ্ছিল, কারণ সে ফোনের ব্যাকগ্রাউন্ডে গোলাগুলির আওয়াজও শুনেছে। তাই সে বার্নিকে রাজি করিয়ে তাকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে। এদিকে জোশ হস্টেজদের বিভিন্ন পজিশনে গিয়ে দাঁড়াতে বললে তারা কেউ নির্দেশ মানছিল না। তাই তার লোকেরা জোর করে হস্টেজদের বিভিন্ন পজিশনে দাঁড় করিয়ে দেয়। জোশ তার সঙ্গীদের কাউকেই নাম ধরে ডাকছিল না। সে সবাইকে নম্বর 2, নম্বর 3 এভাবে সম্বোধন করছিল। জোশকেও বাকিরা নম্বর 1 বলে সম্বোধন করছিল, যাতে কেউ তাদের পরিচয় বুঝতে না পারে। তো এরপরে জোশ একজনকে নিয়ে ভল্ট রুমে যায়। সেখানে অনেকগুলো লকারের ভেতর থেকে একটা লকার খুলে ভেতর থেকে একটা ডকুমেন্টস বের করে। সামান্য এই ডকুমেন্টসটা যে কতটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন, তাই শেষ পর্যন্ত এক্সপ্লানেশনটা দেখতে থাকুন। যাই হোক, এদিকে মাইদার আর বার্নি ততক্ষণে ব্যাংকের সামনের বুথে পৌঁছে যায়। তারা বুথের কর্নারে বইয়ের নিচে সত্যি একটা খাম পায়। মাইদার খাম খুলে দেখে শর্তে লেখা আছে সিভিল গার্ডদের নেতা তাহেরোকে ছেড়ে দিতে হবে এবং তাদেরকে আর্জেন্টিনাতে পালিয়ে যাওয়ার জন্য প্লেনের ব্যবস্থা করে দিতে হবে। মাইদার তখন পেপারটা হাতে ধরে দাঁড়ালে বার্নি তার ফটো তুলে রাখে, যাতে এটা প্রমাণ হিসেবে তাদের কাছে থাকে। এরই মধ্যে স্পটে রবারি ডিভিশনের ক্যাপ্টেন লোপেস চলে আসে। সে বার্নিকে দেখে একটু বিরক্তই হয়। মাইদার ক্যাপ্টেনকে শর্তের পেপারটা দিয়ে বলে তাদের কাছে এই লেটার এবং ব্যাংক ডাকাতির ব্যাপারে ফোন এসেছিল, তাই মূলত তারা এখানে এসেছে। শর্তের লেটারটা দেখে লোপেস বেশ অস্থির হয়ে ওঠে। সে ওদেরকে ঘণ্টাখানেকের জন্য নিউজটা গোপন রাখতে বলে, আর বিনিময়ে সে ওদেরকে ফ্রেন্ড হিসেবে ট্রিট করার আশ্বাস দেয়। তারপর লোপেস চলে গেলে বার্নি মাইদারকে বলে ইসাবেলকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দাও। তবে মাইদার বলে সে মাত্রই একটা ডিল করেছে, তাই আপাতত 1 ঘন্টার জন্য সে চুপ করেই থাকবে। বার্নি অবশ্যই এতে বিরক্ত হয়ে বলে মাইদার পুলিশকে বিশ্বাস করে অনেক বড় একটা অপরচুনিটি হাতছাড়া করছে। তো যাই হোক, লোপেস শর্তের পেপারটা নিয়ে সিভিল গভর্নমেন্টের অফিসে চলে আসে এবং গভর্নরকে পেপারটা দেয়। গভর্নর দ্রুত প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করে এবং শর্তের পেপারে কি কি লেখা আছে সেগুলো জানায়। শর্তের পেপারে 4 জন ব্যক্তির নাম উল্লেখ ছিল যাদেরকে ছেড়ে দিতে হবে।
72 ঘন্টার ভেতরে ওদেরকে ছেড়ে দিয়ে বিদেশে পালানোর সুযোগ করে না দিলে 72 ঘন্টা পর প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর 10 জন করে হস্টেস মেরে ফেলা হবে। ওই 4 জনকে মূলত 23 ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়েছিল। এরা মূলত সিভিল গার্ডের নেতা, যারা সরকার বিরোধী বিদ্রোহ করেছিল। তাই সরকার এখন ভাবছে ব্যাংকের ডাকাতরা তাহলে সিভিল গার্ডের লোক কিনা। প্রেসিডেন্ট শিওর হওয়ার জন্য সিভিল গার্ডের জেনারেলকে খবর দিতে বলে আর গভর্নরকে যথাযথ ব্যবস্থা নিতে বলে। গভর্নর তখন ক্যাপ্টেন লোপেসকে নিয়ে ব্যাংকের সামনের একটা সরকারি অফিসে যায়। লোপেস আপাতত এই অফিসটাকেই মিশনের জন্য ইউজ করতে চায়। লোপেসকে দেখেই মাইদার এবং বার্নি ছুটে এসে আপডেট জানতে চায়। তবে লোপেস এবার পুরো পোলটি নিয়ে ওদেরকে আপডেট তো দেয়ই না, উল্টো ওদেরকে একটা পুলিশ ভ্যানে আটকে রাখে। কিছুক্ষণ পরে সব মিডিয়ায় ব্যাংকের ঘটনাটা নিউজ হয়ে যায়। রেডিওতে নিউজ শুনে মাইদার বুঝতে পারে সে লোপেসকে বিশ্বাস করে কতটা ভুল করেছে, কারণ এই নিউজটা যেহেতু মাইদারই কালেক্ট করেছিল, তাই এই নিউজটা তাদের চ্যানেলের জন্য একটা হট টপিক হতে পারত। যাই হোক, এদিকে গভর্নর আর লোপেস ব্যাংকের টেলিফোনে ফোন করলে জোশ ফোনটা রিসিভ করে। জোশের কাছে জানা যায় ভেতরে প্রায় 300 জনের মতো হস্টেস আটকে আছে। লোপেস জোশকে রিকোয়েস্ট করে সে যেন অন্তত বৃদ্ধ, মহিলা এবং শারীরিকভাবে অসুস্থদের ছেড়ে দেয়। সুযোগটা কাজে লাগিয়ে জোশ তখন শর্ত দেয় সে 50 জনকে ছেড়ে দেবে, আর বিনিময়ে তাদেরকে খাবার এবং সিগারেট পাঠাতে হবে, পাশাপাশি একটা অ্যাম্বুলেন্সও পাঠানো লাগবে। তো কোনো উপায় না থাকায় তারা জোশের কথা মেনে নেয়। জোশ হস্টেসদের মধ্য থেকে ইচ্ছে মতো 50 জনকে সিলেক্ট করতে শুরু করে। প্রাণ বাঁচাতে প্রায় সবাই নিজেদের অসুস্থ দেখানোর ভান শুরু করে। হট্টগোল শুরু হলে ব্ল্যাঙ্ক ফায়ার করে সবাইকে থামিয়ে দেওয়া হয়। এরপরে জোশ আচমকা একটা ছেলেকে পায়ে গুলি করে দেয়। এরপর 2টা গুলির আওয়াজ শুনে বাইরের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। মাইদার পুলিশ ভ্যানের দরজার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে লক খুলে বার্নিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সবার মাঝে আতঙ্ক এবং কৌতূহল, ভেতরে আসলে হচ্ছেটা কি। তো একটু পরেই খাবার এবং সিগারেট নিয়ে মেডিক টিম চলে আসে। জোশ হস্টেসদের জিজ্ঞেস করে তাদের ভেতরে কে জোশের ভলান্টিয়ার হতে চায়। মানে জোশ একজনকে মাথায় গান ধরে বাইরে নিয়ে যাবে এবং এই লোকটা জোশের ঢাল হয়ে থাকবে আর কি, যাতে মিলিটারি বা পুলিশ তার উপরে গুলি চালাতে না পারে। আর এরপরে সে 50 জন হস্টেজের বিনিময়ে খাবার নিয়ে ব্যাংকের ভেতরে ফিরে আসবে। তো একজন লোক তখন হাত তুলে বলে সে ভলান্টিয়ার হবে। আসলে এই লোকটা হলো এই ব্যাংকের ডিরেক্টর, তাই সে সবার দায়িত্ব নিতেই ভলান্টিয়ার হতে রাজি হয়। তো জোশ ডিরেক্টর রোলানকে মাথায় গান ঠেকিয়ে বাইরে নিয়ে আসে। এটা দেখে ক্যাপ্টেন লোপেস তার বাহিনীকে গুলি চালাতে নিষেধ করে। তবে পাশের একটা বিল্ডিংয়ের ছাদে মাইদার এবং বার্নি ছিল। তারা জোশের ফটো তুলে নেয় এবং এক্সচেঞ্জের ফটোগুলো তুলে রাখে। জোশ ইজিলি হস্টেজের বিনিময়ে খাবার এক্সচেঞ্জ করে ভেতরে চলে যায়। এরই মধ্যে সিভিল গার্ডের জেনারেল পাওয়েলও চলে আসে। তবে সে দাবি করে ডাকাতরা সিভিল গার্ডের সদস্য না। ডাকাতদের ব্যাপারে জানার জন্য তারা ফিরে আসা হস্টেজদের কাছে খোঁজ নিতে চায়। এই জন্য ক্যাপ্টেন লোপেস ফেরত আসা হস্টেজদের কাছে যাচ্ছিল। ওই সময় আবার সিভিল গার্ডের একদল সমর্থক মিছিল নিয়ে চলে আসে। তাই লোপেস বিরক্ত হয়ে ফোর্স দিয়ে তাদের আটকে দেয়, এমনকি বাধ্য হয়ে তাদের উপর লাঠিচার্জও করে। প্রশাসন ঘটনাটা সিক্রেট রাখতে চাইলেও পুরো দেশে নিউজটা ছড়িয়ে পড়ে। তাই লোপেস মাইদারকে দোষারোপ করে যে সেই হয়তো নিউজটা লিক করেছে। তবে মাইদারও জোর গলায় বলে সে নিজের কথা রেখেছে, সে কোনো নিউজ লিক করেনি। তো লোপেস মাইদারকে একটা কার্ড দিয়ে 2 ঘন্টা পর ফোন করতে বলে। তাই আপাতত মাইদার আর বার্নি অফিসে ফিরে আসে এবং ইসাবেলকে ফটোগুলো দেয়। অন্যদিকে জেনারেল পাওয়েলও রেকর্ড করা জোশের ভয়েস শুনে ধারণা করে এই ভয়েসটা সম্ভবত ক্যাপ্টেন ভ্যালিন্তের। সেও তাহেরের সাথে কংগ্রেসের রাজনীতি করত। 23 ফেব্রুয়ারির ঘটনায় মূলত তাহেরও এবং তার সঙ্গীরা গ্রেফতার হলো ভ্যালিন্তে পালিয়ে গিয়েছিল এবং তারা আর ওকে ট্রেস করতে পারেনি। ভ্যালিন্তের ভয়েস শোনার পরে এবার জেনারেল পাওয়েলও ধারণা করে ব্যাংকের ডাকাতরা হয়তো সিভিল গার্ডেরই সদস্য। সে টেলিগ্রাম পাঠিয়ে প্রেসিডেন্টকে ব্যাপারটা জানিয়ে দিলে প্রেসিডেন্ট ঘটনাটা সামলাতে সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। সেই সাথে অ্যালার্ট করে দেয় 23 ফেব্রুয়ারির মতো ঘটনা যেন আবারও না ঘটে। এদিকে জোশ এবং তার কয়েকজন সঙ্গীকে দেখা যায় তারা ভল্টের টাকাগুলো এক জায়গায় করছিল, আর তাদের আরেকটা গ্রুপ ব্যাংকের দেয়াল ভেঙে সুড়ঙ্গ তৈরির চেষ্টা করছিল। এবং এখন পর্যন্ত সব কাজ ঠিকঠাকভাবে এগোচ্ছিল বলে ওরা খুবই আনন্দে ছিল। আর এই দৃশ্যের মধ্য দিয়েই এপিসোড 1 শেষ হয়। এপিসোড 2 এর শুরুতেই আমরা জানতে পারি 23 ফেব্রুয়ারি আসলে কি ঘটেছিল। আসলে আজ থেকে 3 মাস আগে সিভিল গার্ডের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তাদের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল সেই কর্নেল তাহেরও। জেনারেল পাওয়েলও সরকারের পক্ষ থেকে ওদেরকে সাবধান করেছিল, তবে ওরা নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। ফলে তাহেরও সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
আর তাহেরের নির্দেশে বাকিরা পালিয়ে যায়। যাই হোক, সিন ফিরে আসে বর্তমানে। ব্যাংকের ভেতর থেকে একজন ডাকাত নোটিস করে বাইরে নতুন ফোর্স আনা হয়েছে। সে জোশকে ডেকে তাদেরকে দেখায়। জোশ দেখে বিভিন্ন পয়েন্টে স্নাইপারদের বসানো হয়েছে, তাই জোশ লোকেদের সাবধান করে দেয় কেউ যেন জানালার সামনে না যায়। এরই মধ্যে টেলিফোন বেজে উঠলে জোশ ডিরেক্টর রোল্যান্ডকে দিয়ে ফোনটা রিসিভ করায়। ফোন এসেছিল প্রেসিডেন্টের অফিস থেকে, আর ফোনটা করেছিল ন্যাশনাল সিকিউরিটি ইনচার্জ লাইনা। সে একসময়ে ক্যাপ্টেন ভ্যালিন্তের সাথে চাকরি করত। যেহেতু জেনারেল পাওয়েলের সন্দেহ হচ্ছে ডাকাতদের লিড করছে ক্যাপ্টেন ভ্যালিন্তে, তাই ব্যাপারটা শিওর হওয়ার জন্যই লাইনা ফোন দেয় এবং সরাসরি ক্যাপ্টেন ভ্যালিন্টের সাথে কথা বলতে চায়। লাইনার পরিচয় শুনে জোশ ফোনটা নিজের কানে নেয়, তবে সে লাইনাকে একদমই গুরুত্ব না দিয়ে বলে সে অলরেডি যে শর্ত দিয়েছে এর বাইরে তার আর কিছুই বলার নেই। কথাটুকু বলেই জোশ ফোনটা কেটে দেয়। অন্য পাশে লাইনা শিওর হতে পারছিল না এটা আসলেই ভ্যালিন্তে কিনা, তাই তারা এবার কর্নেল তাহেরের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়। তাহেরও এখন জেলে আছে, তাই জেলে তার সাথে ফোন কানেক্ট করে তাকে জানানো হয় একদল ডাকাত সেন্ট্রাল ব্যাংক এবং 200-রও বেশি জনকে হস্টেজ বানিয়ে রেখেছে, আর হস্টেজদের ছেড়ে দেওয়ার বিনিময়ে ওরা তাহেরকে মুক্তির শর্ত দিয়েছে। এটা শুনে তাহেরও স্পষ্ট বলে দেয় ওই ডাকাতদের সাথে তার কোনো কানেকশন নেই, আর তার নাম ভাঙিয়ে যদি কেউ কোনো অপরাধ করে তবে তার জন্য সে দায়ী থাকবে না। এই বলে তাহেরও টেলিফোন রেখে দেয়। এদিকে রবারি ডিভিশনের ক্যাপ্টেন লোপেসকে দেখা যায় সে হাসপাতালে গুলি লাগা হস্টেজের সাথে দেখা করতে গিয়েছিল। হস্টেজ তাকে বেশি কিছু জানাতে পারে না, সে শুধু জানায় ওরা নিজেদের ভেতর নাম্বার 1 নাম্বার 2 এভাবে ডাকাডাকি করছিল। লোপেস তখন আরো কয়েকজন হস্টেজের সাথে কথা বলে জেনে নেয় ডাকাতরা কে কি ড্রেস পরে আছে, কার কেমন আচরণ। সে বিভিন্ন ধরনের পিস্তলের ফটো দেখিয়ে জানতে চায় কার কাছে কি ধরনের পিস্তল আছে, যাতে ওরা অ্যাকচুয়ালি কারা সেটা ডিটেক্ট করা যায়। এরই মধ্যে ইনফরমেশন কালেক্ট করতে মাইদার এবং বার্নিও চলে আসে। তাদেরকে দেখে লোপেস আবারও বিরক্ত হয়, সে ওদেরকে চলে যেতে বলে। তবে মাইদার কাউন্টার দেয় আপনি আমাদের হেল্প করবেন বলে কথা দিয়েছিলেন। তো লোপেস তখন বাধ্য হয়ে বলে সে যা ইনফরমেশন পেয়েছে তাতে মনে হচ্ছে এরা সিভিল গার্ডের কেউই না, বরং ওরা সাধারণ কোনো ব্যাংক ডাকাত। হয়তো ওরা তাহেরের মুক্তির শর্ত দিয়ে সবার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রাখতে চাইছে, তাই মূলত এত নাটক করছে। লোপেস অফিসে ফিরে এসে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও কথাটা জানায়, তবে কেউ কেউ তার এই যুক্তির বিরোধিতা করছিল। তারা পাল্টা যুক্তি দিচ্ছিল ওরা যদি সাধারণ ব্যাংক ডাকাত হতো তাহলে তো টাকা চুরি করেই পালিয়ে যেত, এত নাটক করার কি দরকার ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তারা লোপেসকে সিচুয়েশন কন্ট্রোলের জন্য সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এরপরে আবারও ব্যাংকের টেলিফোনে জেনারেল ফোন করে জোশকে জানায় আমরা তাহেরের সাথে কথা বলেছি, তাহেরও নিজেই তোমাদের শর্ত মানবে না বলে জানিয়ে দিয়েছে, চাইলে তুমিও তাহেরের সাথে কথা বলতে পারো। কথার উত্তরে জোশ বলে আমি কোনো বেইমানের সাথে কথা বলবো না। এই বলেই জোশ ফোনটা রেখে দেয়। এদিকে বার্নি এবং মাইদার ব্যাংকের সামনে দাঁড়িয়েছিল। বার্নি খেয়াল করে একজন মিলিটারি স্টাফ মানুষজনকে রেস্টুরেন্টের ব্যাপারে জিজ্ঞেস করছে। এটা দেখে সে মাইদারকে নিয়ে আগেভাগেই সেই রেস্টুরেন্টে ঢুকে পড়ে। যদিও মাইদার এখানে বুঝতে পারে না এই সিচুয়েশনে বার্নির খিদা লাগে কেমনে। অবশ্যই 2 মিনিটের ভেতরেই মিশনে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা রেস্টুরেন্টে ঢুকলে মাইদার ঘটনা বুঝে যায়। গভর্নর, জেনারেল, মেয়র এবং ব্যাংকের প্রেসিডেন্ট সহ আরও অনেকেই সাথে ছিল। কর্মকর্তারা ওয়াশরুমের সাইডের একটা টেবিলে বসে, তাই ওয়াশরুমে যাওয়ার বাহানায় মাইদার ওয়াশরুমে ঢুকে ওদের কথা শোনার চেষ্টা করে। মাইদার ভেন্টিলেটর দিয়ে শুনতে পায় ওরা ব্যাংকের কারেন্ট এবং পানি সাপ্লাই বন্ধ করে দিতে চাইছে, এরপরে সুযোগ বুঝে ফোর্স পাঠিয়ে অ্যাটাক করতে চাইছে। যদিও এই ব্যাপারে সবাই সহমত হচ্ছিল না, কারণ ভেতরে অনেক হস্টেজ আছে। বাইচান্স সাধারণ পাবলিক মারা গেলে সরকারের টিকে থাকা কঠিন হয়ে যাবে, তাই তারা আরেকটু ভেবে সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করে। অন্যদিকে ব্যাংকের ভেতরে যে 2 জন ড্রিল করে দেয়াল ভাঙছিল তারা ক্লান্ত হয়ে যায়। অনেক চেষ্টার পরেও দেয়াল ভাঙছিল না। তারা জানায় এই দেয়াল ভাঙা প্রায় অসম্ভব। জোশ বারবার ব্যাংকের ব্লুপ্রিন্ট চেক করে। ম্যাপ অনুযায়ী ওই দেয়ালটা কনক্রিটের হওয়ার কথা, কিন্তু দেয়ালটা সলিড পাথর দিয়ে তৈরি, যা ভাঙা সত্যিই প্রায় অসম্ভব। তারা বুঝে যায় তারা ফেঁসে গিয়েছে। এবার তারা নিজেদের ভেতরেই ঝামেলা শুরু করে। এমনকি জোশ এবং আরেকজন একে অপরের দিকে গান পয়েন্টও করে, তবে অন্য 2 জন তাদেরকে শান্ত করে। এখন তো তাদের মারামারি করলে চলবে না, তাদেরকে এখন অন্য প্ল্যান করতে হবে। এরই মধ্যে ব্যাংকের প্রেসিডেন্ট ব্যাংকে ফোন করে ডিরেক্টর রোল্যান্ডকে ফোন দিয়ে ব্যাংকের ভল্টে কত টাকা আছে জানতে চায়। তবে ভেতরে 200+ লোক হস্টেজ হয়ে আছে, তাদের কথা চিন্তা না করে ওরা টাকার কথা চিন্তা করছে। এই দেখে জোশ ক্ষেপে যায়। সে ফোনটা কেড়ে নিয়ে প্রেসিডেন্টকে গালাগাল করে ফোন রেখে দেয়।
এরপরে জোশ তার 3 জন লোককে ব্যাংকের ভল্ট থেকে সব টাকা বের করে আনার নির্দেশ দেয়। এদিকে ক্যাপ্টেন লোপেজ ডাকাতদের ব্যাপারে খবর নিতে তার এক সোর্সের সাথে দেখা করে। তার সোর্স জানায় আজ সকালে সে একটা বারে গিয়েছিল। ওই সময় রেডিওতে ব্যাংক ডাকাতির নিউজ হচ্ছিল। নিউজ শুনে বার মালিক তাচ্ছিল্যর হাসি হেসে বলছিল, এসব কিছু শুধুমাত্র ব্লন্ডের জন্যই ঘটছে। লোপেজ তখন সোর্সকে ব্লন্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে সোর্স এই ব্যাপারে তেমন কিছুই বলতে পারে না। তবে তার কথায় এতটুকুতে স্পষ্ট, বার মালিক নিশ্চিত এই ব্যাংক ডাকাতির ব্যাপারে কিছু না কিছু জানেই। অন্যদিকে জোশকে দেখা যায় সে প্রচণ্ড অস্থির হয়েছিল। কুইভেস তার কাছে এসে বলে তাদের যা করার দ্রুত করতে হবে। প্রশাসনের হাবভাব দেখে তো মনে হচ্ছে না ওরা তাদেরকে পালানোর সুযোগ দেবে। জোশ বলে তারা এখান থেকে অবশ্যই পালাবে, আর যাই হোক অন্তত সে কোনোভাবেই জেলে যাবে না। এদিকে ততক্ষণে ভল্টের সব টাকা একটা টেবিলের উপরে এনে রাখা হয়। এরপরে জোশ জেনারেল আরামবুরুকে ফোন করে বলে আগামীকাল সকালের ভেতরে যদি তাদেরকে স্পেনে পালিয়ে যাওয়ার প্লেন পাঠানো না হয় তাহলে সে ভল্টের সব টাকা জ্বালিয়ে দেবে এবং হস্টেজদের সহ পুরো বিল্ডিং ব্লাস্ট করে উড়িয়ে দেবে। জেনারেল তাকে সারেন্ডার করার জন্য বোঝানোর চেষ্টা করে, তবে জোশ তাকে থ্রেট দিয়ে ফোন রেখে দেয়। এরপর এপিসোড 3-তে দেখা যায় মাইদার অফিসে ফিরে নিউজ আর্টিকেল রেডি করছিল। এ সময় তার বাবার কথা মনে পড়ে। মাইদারের বাবা একজন সাংবাদিক ছিল, তবে তিনি চাইতেন না মাইদার সাংবাদিক হোক। তবুও মাইদারের জেদ ছিল সে সাংবাদিকই হবে। একদিন বাবার অফিস থেকে বেরিয়ে তারা পার্কিং লটে এসে গাড়িতে উঠছিল। তখন মাইদারের খেয়াল হয় সে অফিসে কিছু ফেলে এসেছে, তাই সে জিনিসটা নিতে গাড়ি থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে যেতেই গাড়িটা ব্লাস্ট করে। গাড়ির ভেতরে যেহেতু তার বাবা বসেছিল তাই তার বাবা স্পটেই মারা যায়। মাইদার বাবাকে বাঁচানোর অনেক আহাজারি করে, কিন্তু বাবাকে বাঁচাতে পারে না। সেসব কথা ভাবতে ভাবতে মাইদারের আর্টিকেল লেখা হয়ে যায়। সে আর্টিকেলটা ইসাবেলকে দেখালে তারও আর্টিকেলটা পছন্দ হয়। এদিকে কয়েকজন স্পেশাল এজেন্টকে দেখা যায় তারা আন্ডারগ্রাউন্ড টানেলের ভেতরে ঢুকে ব্যাংকের একটা দেয়াল চেক করে। তারা দেয়াল ভেঙে ভেতরে ঢুকতে পারবে কিনা বা ডাকাতরা এই দেয়াল ভেঙে পালাতে পারবে কিনা সেটা চেক করছিল। এজেন্টরা দেয়াল চেক করে কমান্ডারকে ইনফর্ম করে এই দেয়াল ভাঙা খুব কঠিন হবে। তারা যদি বাইরে থেকে দেয়াল ভাঙার চেষ্টা করে তাহলে অনেক সময় লেগে যাবে, আর এতে ডাকাতরা ভেতর থেকে বুঝতে পারলে নিজেদের মতো প্রস্তুতি নেওয়ার সময় পেয়ে যাবে। তো এবার বোর্ড মিটিংয়ে ব্যাংকের ছাদ দিয়ে ভেতরে ঢোকার আইডিয়া তোলা হয়। তবে এখানেও সমস্যা, ভেতরে এতগুলো হস্টেজ, গোলাগুলি হলে তাদের ভেতরে যে কেউ মারা যেতে পারে। তখন উল্টো সরকারের উপরেই প্রেশার আসবে, তাই তারা সিদ্ধান্ত নিতে পারছিল না ডাকাতদের সাথে কিভাবে ডিল করবে। অন্যদিকে ক্যাপ্টেন লোপেজকে দেখা যায় সে তার সোর্সের ইনফরমেশন অনুযায়ী সেই বারের মালিককে গিয়ে ধরে। এরপরে জিজ্ঞেস করে ব্লন্ডে কে, ব্লন্ডে কি ব্যাংক ডাকাতদের ভেতরে কেউ? বার মালিক তখন জানায় তার বারে এক লোক প্রায় আসতো, লোকটার সাথে একজন মহিলাও থাকতো। সে ওদের কারো নামই জানে না, তবে লোকটা ব্লন্ডে ব্র্যান্ডের সিগারেট খেত, তাই সে তাকে ব্লন্ডে নামে ডেকেছিল। তবে লোপেজ এখানে তার কথা পুরোপুরি বিশ্বাস করে না, তাই তাকে কড়াভাবে জিজ্ঞাসাবাদের জন্য কাস্টডিতে নিয়ে আসে। সেখানে তাকে ক্রিমিনাল লিস্ট দেখানো হয়। লিস্টে জোশের নামটাও ছিল। বার মালিক বেশ ভালোভাবেই জোশের নামটা দেখে, তবে সে না চেনার ভঙ্গিতে বলে এদের ভেতরে কাউকেই সে চেনে না। যেহেতু লোকটার নামে স্ট্রং কোনো অভিযোগ নেই তাই লোপেজ তাকে ছেড়ে দেয়। তবে সে একজনকে নির্দেশ দেয় সে যেন লোকটাকে ফলো করে, কারণ তার ধারণা লোকটা কিছু একটা গোপন করছে। এদিকে ব্যাংক ডাকাতরা কি করবে এই নিয়ে মিটিং করছিল। জোশের প্ল্যান পুরোপুরি ফেল করে গিয়েছে, আর সে যার কথা মতো এই ব্যাংকে ডাকাতির রিস্ক নিয়েছিল সেও তাকে ঠকিয়েছে। মানে তাকে যে ব্লুপ্রিন্ট দেওয়া হয়েছিল সেই অনুযায়ী এখানে কিছুই নেই, তাই তাদের পালানোর পথও বন্ধ হয়ে গিয়েছে। এই জন্য দলের অনেকেই আত্মসমর্পণ করতে চাইছিল, তবে অধিকাংশরাই আত্মসমর্পণের বিপক্ষে ছিল। তারা যে কোনো মূল্যে এখান থেকে টাকা নিয়ে পালাতে চাইছিল। এখানে প্রায় ৮,০০০ কোটি টাকা রয়েছে, এত টাকা লোভ কেই বা সামলাতে পারে? তাছাড়া যতক্ষণ তারা হস্টেজদের আটকে রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা নিরাপদ। জোশ তাই সবাইকে নিজেদের পজিশনে ফিরে যেতে বলে। এদিকে জেনারেল আরামবুর প্রেসিডেন্টকে ফোনে সাজেশন দেয় তাদের ব্যাংকের ভিতরে ফোর্স পাঠিয়ে ডিরেক্ট অ্যাকশনে যাওয়া উচিত। তবে প্রেসিডেন্ট এই আইডিয়াটা এড়িয়ে যেতে চাইছিল। প্রেসিডেন্ট তখন পরামর্শের জন্য সেন্ট্রাল ডিফেন্স এজেন্সির হেড কর্নেল মাংলানোকে ডেকে এনেছিল। তবে সেন্ট্রাল ডিফেন্স এজেন্সির এই মিশনে ইনভলভ হওয়াটা জেনারেল পছন্দ করছিল না। জেনারেল দাবি করে 23শে ফেব্রুয়ারিতে সরকার বিরোধী যে বিদ্রোহ হয়েছিল তাতে সেন্ট্রাল ডিফেন্সের টিমের অনেকেই জড়িত ছিল। জেনারেলের কথা শুনে মাংলানো উত্তর দেয় সে মাত্রই সেন্ট্রাল ডিফেন্স ডিপার্টমেন্টের হেড হিসেবে দায়িত্ব নিয়েছে। আগে যা হওয়ার হয়েছে অতীত নিয়ে পড়ে থাকলে হবে না, সে এই ডিপার্টমেন্টকে শুধরে নিবে। তো প্রেসিডেন্ট তখন মাংলানোকে জিজ্ঞেস করে তার কোনো বেটার সাজেশন আছে কিনা।
মাংলানো বলে তারা ডাকাতদের পালানোর সুযোগ দেবে, মানে ওদের বিদেশে পালানোর সুযোগ করে দিয়ে জিপে করে এয়ারপোর্ট পর্যন্ত যেতে হবে। আর এয়ারপোর্টে গিয়ে যখন ওরা হস্টেজদের ছেড়ে দিবে তখনই স্পেশাল ফোর্স ডাকাতদের উপরে অ্যাটাক করবে। প্রেসিডেন্টের কাছে এই আইডিয়াটা বেশ ভালো লাগে, তাই সে জেনারেল আরাম্বুরুকেও জিজ্ঞেস করে তার এই প্ল্যানটা কেমন লেগেছে। জেনারেল বলে ব্যাংক ডাকাতদের ভেতরে সিভিল গার্ডের লোক আছে কিনা আগে এটা তাকে শিওর হতে হবে, আর না হলে স্পেশাল ফোর্সের লোকেরা গুলি চালাতে রাজি হবে না। তাই জেনারেল আপাতত সকালে রিপোর্ট না আসা পর্যন্ত প্ল্যানটা হোল্ড করে রাখতে বলে। এদিকে ব্যাংকের ভেতরে ডিরেক্টর রোল্যান্ড জোশকে রিকোয়েস্ট করে বলে তাদের ফ্যামিলি মেম্বাররা সবাই দুশ্চিন্তায় আছে, তাই তাদেরকে যেন একটু পরিবারের সাথে কথা বলার সুযোগ দেওয়া হয়। জোশ এক বাক্যেই তাদেরকে পরিবারের সাথে কথা বলার পারমিশন দিয়ে দেয়। তখন একজন জোশকে এই সিদ্ধান্তের কারণ জিজ্ঞেস করলে জোশ বলে হস্টেজরা পরিবারের সাথে কথা বললে ওদের পরিবার এখানকার সিচুয়েশন বুঝতে পারবে, তখন সরকারের উপরে আরো বেশি প্রেসার পড়তে শুরু করবে, এতে তাদেরই লাভ হবে। জোশের প্ল্যান শুনে বাকিরা আর তাকে কিছুই বলে না। অন্যদিকে লোপেজকে দেখা যায় সে পুরনো কেসের ডিটেলস থেকে একটা জিনিস বুঝতে পারে, সেন্ট্রাল ব্যাংকের এই ডাকাত গ্রুপটা এর আগেও ডাকাতির সাথে জড়িত ছিল। এরই মধ্যে লোপেজের কলিগ ফিরে এসে জানায় লোপেজ বার মালিক সন্দেহে যাকে গ্রেফতার করেছিল সে আসলে কোনো বার মালিক টালিক না, সে ওই বারের সাধারণ কর্মচারী। ওই বারের আসল মালিক হলো ম্যানুয়েল নামের একজন, আর এই ম্যানুয়েল কোনো সাধারণ লোক না, সে ক্যারেরো ব্ল্যাঙ্কের হয়ে বেশ কয়েক বছর সিক্রেট সার্ভিসে চাকরি করেছে। তবে আসল ব্যাপারটা আসলে এরা এখনো জানে না, সেটা হলো ম্যানুয়েলও ব্যাংকের হোস্টেজদের মধ্যেই একজন ছিল। এছাড়া ছেড়ে দেওয়ার জন্য যে কয়েকজন হস্টেজকে সিলেক্ট করা হয়েছিল ম্যানুয়েলও তাদের ভেতরেই একজন। আপনাদের মনে আছে কিনা, ডাকাত দল ব্যাংকে ঢোকার পরে জোশ ভল্টরুমে গিয়ে একটা এনভেলাপ খাম বের করেছিল, সেই খামটা মূলত সে কৌশলে ম্যানুয়েলের হাতে পৌঁছে দিয়েছিল। এরপর ম্যানুয়েল খামটা নিয়ে ফ্রি হওয়া বাকি হোস্টেজদের সাথে বাইরে চলে আসে, আর এখন ম্যানুয়েলকে দেখা যাচ্ছে সে রাস্তার পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। একটু পরে একটা গাড়ি এসে তাকে তুলে নেয়, আর এই গাড়িতেই বসেছিল সেন্ট্রাল ডিফেন্সের হেড কর্নেল মাংলানো। ম্যানুয়েল মাংলানোকে সেই ডকুমেন্টসের খামটা দেয়। ডকুমেন্টস পেয়ে মাংলানোর মুখে হাসি ফুটে ওঠে, এমন ভাব যেন সে মন্ত্রণালয় থেকে শপথ গ্রহণের ডাক পেয়েছে। যাই হোক, পরের দিন সকালে জেনারেল আরাম্বুরু প্রেসিডেন্টকে ফোন দিয়ে জানায় তার হাতে রিপোর্ট চলে এসেছে। ব্যাংকের ডাকাত দলের ভেতরে কোনো সিভিল গার্ডের সদস্য নেই। সে ধারণা করছে হয়তো ওরা ব্যাংক ডাকাতির উদ্দেশ্যেই ব্যাংকে ঢুকেছিল। দুজনের মধ্যে আলোচনা হয় বিকেলের ভেতরে ডাকাতরা যদি আত্মসমর্পণ না করে তবে তারা অ্যাকশনে যাবে। তো দুপুরের দিকে ডাকাতদের অ্যালার্ট করতে ব্যাংকের সামনে একটা মিলিটারি ট্যাঙ্ক আনা হয়। ভেতর থেকে জোশরা সেটা দেখার পরে ট্যাঙ্কের উপরে অনবরত গুলি চালিয়ে বুঝিয়ে দেয় তারা কিছুতেই আত্মসমর্পণ করবে না। পাশের একটা বিল্ডিং থেকে বার্নি এবং মাইদার ফটো উঠিয়ে নেয়, আর প্রশাসন বেশি বাড়াবাড়ি করায় জোশো এবার বেঁকে বসে। সে আবারও ডিরেক্টর রোলানকে দিয়ে জেনারেলের সাথে কানেক্ট করে বলে আমরা শর্তে কিছু চেঞ্জ আনছি। নতুন শর্ত হলো আমাদের এয়ারপোর্টে যাওয়ার জন্য ট্যাঙ্কের ব্যবস্থা করতে হবে, যেখানে আমরা এবং হস্টেজরাও বসতে পারবে। এয়ারপোর্টে আমাদের জন্য প্লেনের ব্যবস্থা রাখা লাগবে, আমরা হস্টেজদেরকে নিয়েই প্লেনে উঠব। আর যদি আপনারা কোনো গড়বড় করেন তাহলে আমাদের পাশাপাশি হস্টেজরাও মারা যাবে। জোশ এত বড়সড় ঝাড়ি মারলেও তার বন্ধুরা অন্য প্ল্যান করছিল। পরিস্থিতি খারাপ দেখলে তারা ছদ্মবেশ বদলে ফেলবে এবং হস্টেজদের সাথে মিশে যাবে, তাহলে আর পুলিশ বা মিলিটারি তাদেরকে ধরতে পারবে না। জেনারেল আরাম্বুরু তখন প্রেসিডেন্টকে ফোন দিয়ে জানায় বদমাশগুলো সারেন্ডার করতে রাজি হচ্ছে না। এটা শুনে প্রেসিডেন্টের এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে জেনারেলকে ফোর্স নিয়ে অ্যাটাক করার নির্দেশ দেয়। জেনারেলও মেবি এরকম একটা নির্দেশের জন্যই অপেক্ষা করছিল। তবে প্রেসিডেন্ট জানতো তার এই সিদ্ধান্তের জন্য তাকেও চরম মূল্য দিতে হবে। একটা হস্টেজেরও যদি ক্ষতি হয় তাহলে সরকারের উপরে চাপ আসবে, তাই প্রেসিডেন্ট আগেভাগেই নিজের পদত্যাগপত্র লিখে রাখে। এদিকে এক্সট্রা সতর্কতার জন্য জোশ দুজনকে ছাদে পাঠিয়ে দেয়। ওরা দুজনে ছাদে গিয়ে দেখে অলরেডি কয়েকজন স্পেশাল এজেন্ট পাশের বিল্ডিংয়ে চলে এসেছে এবং ব্যাংকের বিল্ডিংয়ে আসার সুযোগ খুঁজছে। তাই একজন দৌড়ে নিচে গিয়ে জোশকে কথাটা জানিয়ে দেয়। আর এই টান টান উত্তেজনার মধ্য দিয়ে এপিসোড 3 এখানেই শেষ হয়। এরপর দেখা যায় স্পেশাল এজেন্টদের কথা শুনেও জোশ মোটেও ঘাবড়ায় না। আসলে সে তো আর হুট করে এই পজিশনে আসেনি, সে আগেও কুইভেসকে সাথে নিয়ে চুরি ডাকাতি করে বেড়াতো। একবার সোনার দোকানে ডাকাতির পরে জোশ ধরা পড়ে যায়। জেলের ভেতরে জোশ একটা বিদ্রোহী গ্রুপের সাথে কানেক্ট হয়ে যায়। ওজেই ক্যাম্পে প্রায় 10 বছর আগে জোশ আরও কয়েকজনের সাথে ট্রেনিং নিয়েছিল। কমান্ডো ট্রেনিংয়ের পরে তাদেরকে সিক্রেট সার্ভিসে ইনভলভ করা হয়। তাদের কমান্ডার ছিল অ্যাডমিরাল ক্যারেরো ব্লাঙ্কো। পাশাপাশি তাদের মেইন ইন্সট্রাক্টর ছিল বর্তমান সেন্ট্রাল ডিফেন্সের হেড কর্নেল মাংলানো।
যদিও ওই সময়ে মানে 10 বছর আগে মাংলানো ক্যাপ্টেন ছিল। তো মাংলানো জোশদের ইনস্ট্রাকশন দিয়েছিল তাদের মূল কাজ হবে ডাকাতি, কিডন্যাপিং এবং ব্ল্যাকমেইলিং। মূলত শত্রুদেরকে শায়েস্তা করার জন্যই ক্যারেরো এবং মাংলানো এই সিক্রেট সার্ভিসের গ্রুপটা তৈরি করেছে, যাতে যারাই তাদের মতের বিপক্ষে যাবে তাদেরকেই এই গ্রুপের মাধ্যমে শেষ করে দেওয়া যায়। তাদের আরও একটা কাজ ছিল টার্গেটকে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা হাতানো, আর পরে এই টাকা ইউজ করা হতো তাদের ইন্টেলিজেন্স টিমের জন্য, যাতে তাদেরকে অস্ত্রশস্ত্রে স্ট্রং করা যায়। আর এরপর থেকে জোশ সিক্রেট সার্ভিসের হয়ে কাজ শুরু করে এবং 2 বছর তাদের হয়েই কাজ করে। এরপরে একদিন তাদের কমান্ডার ক্যারেরো ব্ল্যাঙ্কো মারা গেলে সিক্রেট সার্ভিস বিলুপ্ত করা হয়। তখন স্টাফরা বিভিন্ন কাজের সন্ধানে ছুটতে শুরু করে। তবে জোশ আবার তার পুরনো পেশা মানে চুরি ডাকাতি করতে শুরু করে। কিন্তু একদিন সে আবারও ধরা পড়ে যায়। তাকে মারধর করে জেলে পাঠিয়ে দেওয়া হয়। জোশকে যেই সেলে ঢোকানো হয়েছিল সেই সেলেই মূলত ম্যানুয়েলও ছিল। সেখানেই তাদের প্রথম পরিচয় হয়। তো জেল থেকে বের হওয়ার পরে জোশ একটা লাইব্রেরিতে যায়। সেখানে বিদ্রোহীদের লেখা বই বিক্রি হতো। আর লাইব্রেরিতে তার পরিচয় হয় ক্রিস্টিনার সাথে, মানে ওই যে একদম শুরুর দিকে যে মেয়েটা ব্যাংকের সামনে টেলিফোন বুথে শর্তের খামটা রেখে পত্রিকা অফিসে ফোন করেছিল, সেই মেয়েটাই আর কি। তো পরে ক্রিস্টিনার সাথে জোশের রিলেশন হয়ে যায়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই জোশ আবারও একটা কেসে জেলে চলে যায়। এভাবেই আর কি বিভিন্ন ডাকাতি এবং বোম ব্লাস্টের দায়ে জোশকে বারবার জেলে যেতে হয়েছে। তবে তার স্বভাব একটুও বদলায়নি। যাই হোক, সিন আবার বর্তমানে ফিরে আসলে দেখা যায় সাদের উপরে স্পেশাল এজেন্টরা আসার চেষ্টা করছে শুনে জোশ একটা আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। সে ব্যাংকের ডিরেক্টর রোল্যান্ডকে মাথায় গান পয়েন্ট করে বাইরে আসে। এখানে তার মূলত দুটো উদ্দেশ্য ছিল। সে প্রশাসনকে ভয় দেখাতে চাইছিল, আর বর্তমানে বাইরের পরিস্থিতি কি, কে কোন পজিশনে ঘাপটি মেরে আছে সেটা দেখতে চাইছিল। তো কয়েক মুহূর্ত বাইরে চোখ বুলিয়ে জোশ আবারও ব্যাংকের ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পরে কুইভেস তাকে সাইডে নিয়ে বলে তাদের রিস্ক নেওয়া ঠিক হচ্ছে না। পরিস্থিতি খারাপ দেখলে তারা পোশাক বদলে হস্টেজদের সাথে মিশে যাবে, এতে তাদেরকে আর কেউ ধরতে পারবে না। জোশ কুইভেসের কথাটা মেনে নেয়। জোশ এক ফাঁকে কিছু টাকা একটা লকারে রেখে দেয় এবং সেটাকে মার্ক করে রাখে, যাতে পরে দরকার হলে স্বাভাবিকভাবে ব্যাংকে এসে টাকাগুলো বের করে নিতে পারে। এদিকে ক্যাপ্টেন লোপেসকে দেখা যায় সে ফোর্স নিয়ে ক্রিস্টিনাকে ফলো করছে। গতরাতে লোপেস তার লোকেদের বারের স্টাফকে ফলো করতে পাঠিয়েছিল। তারা বারের স্টাফকে ফলো করার সময় দেখেছিল স্টাফ ক্রিস্টিনার সাথে দেখা করেছিল। সেই সূত্র ধরেই মূলত লোপেস ক্রিস্টিনাকে গ্রেফতার করে নিয়ে যায়। এর একটু পরেই মাইদার লোপেজের সাথে দেখা করতে আসে এবং আপডেট জানতে চায়। পাশাপাশি শিওর হতে চায় ওরা কি আসলেই সিভিল গার্ডের লোক নাকি সাধারণ ব্যাংক ডাকাত। লোপেস মাইদারকে খোলাখুলিভাবে কিছুই বলে না, এমনকি জোশের নামটাও বলে না। তবে তাকে হিন্টস দেয় সে প্রফেশনাল ব্যাংক ডাকাত ছিল। বলা চলে 70-এর দশকে তার চেয়ে বেটার ব্যাংক ডাকাত আর ছিল না। জাস্ট এই হিন্টসের উপরে ভিত্তি করে মাইদার এবং ইসাবেল পুরনো পত্রিকার কাটিং ঘাটাঘাটি করে জোশ নামটা পেয়ে যায়। অর্থাৎ এবার জোশের নামটা মিডিয়ার হাতেও চলে আসে। অন্যদিকে ডাকাতদের দেখা যায় ওরা অলরেডি আতঙ্কিত হয়ে পড়েছিল। ওরা হস্টেজদের সাথে জোর করে নিজেদের ড্রেস বদলে নিতে শুরু করে। হস্টেজরাও বুঝে যায় ডাকাতদের কনফিডেন্স দুর্বল হয়ে গিয়েছে, তাই তারাও হট্টগোল শুরু করে। ফলে ডাকাতরা বাধ্য হয়ে ব্ল্যাঙ্ক ফায়ার করে। ভেতর থেকে গুলির আওয়াজ পেয়ে জেনারেল স্পেশাল অপারেশন টিমকে ভেতরে যেতে নির্দেশ দেয়। স্পেশাল এজেন্টদের যারা ব্যাংকের পাশের বিল্ডিংয়ের ছাদে ছিল ওরা ব্যাংকের ছাদে যেতে চাইছিল, তবে সেখানে একজন ডাকাত রাইফেল হাতে দাঁড়িয়েছিল। একটু পরে কুইভেস একজন হস্টেজের মাথায় গান পয়েন্ট করে ছাদে চলে আসে, যাতে ভয় পেয়ে স্পেশাল এজেন্টরা চলে যায়। কিন্তু ঘটে ঠিক উল্টোটা। এজেন্টদের গুলিতে কুইভেস নিজেই মারা যায়। সেখানে থাকা অন্য ডাকাতটাও ভয়ে সারেন্ডার করে নেয়। এতে স্পেশাল এজেন্টরা ব্যাংকের ছাদের উপরে ইজিলি কন্ট্রোল নিয়ে নেয়। এদিকে ব্যাংকের ভিতরে ততক্ষণে ডাকাতরা হস্টেজদের সাথে মিশে গিয়েছিল। এজেন্টরা ভেতরে ঢুকতে ঢুকতেই তারা মেইন গেট খুলে হুড়োহুড়ি করে বাইরে পালাতে শুরু করে। কিন্তু দৌড়াতে গিয়ে জোশ হোঁচট খেয়ে পড়ে যায় এবং তার পকেট থেকে গানটাও নিচে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত কেউ সেটা নোটিস করে না। যেহেতু ডাকাতরা হস্টেজদের সাথে মিশে গিয়েছিল, তাই লোপেস সবাইকে রাস্তায় শুয়ে পড়ার নির্দেশ দেয় এবং মিলিটারিদের গান পয়েন্টে থাকায় সবাই মাটিতে শুয়ে পড়ে। এখানে ডাকাতদের ব্যাপারটা আসলে এমন হয়েছে যে তাদেরকে বনের বাঘে না খেয়ে মনের বাঘে খেয়েছে। তো লাস্ট এপিসোড মানে এপিসোড 5-এর শুরুতে দেখা যায় বেশ কিছুক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হলে লোপেস সবাইকে উঠে দাঁড়াতে বলে। এরপরে সে একজন একজন করে চেক করে তাদেরকে বাসে ওঠার অ্যাক্সেস দেয়। তার যাদেরকে সন্দেহ হচ্ছিল তাদেরকে আলাদাভাবে দাঁড় করিয়ে রাখছিল। সৌভাগ্যক্রমে এবারও জোশ বেঁচে যায়। তার বেশভূষা দেখে লোপেস তাকে সন্দেহ করার সুযোগই পায় না।
তো চেকিং শেষে লোপেজ যাদেরকে সন্দেহবশত আলাদা করে রেখেছিল, দেখা যায় এদের ভেতরে কেউই আসলে ডাকাত না। তবে লোপেজ হাল ছাড়ে না। সে বাসে উঠে আবারও সবাইকে চেকিং শুরু করে। প্রথমে সে সবার চেহারা দেখেও কিছু বুঝতে পারে না। তখন সে সবার জুতা চেক করতে শুরু করে। জোশ 2-3 বার রোল্যান্ডকে গান পয়েন্টে রেখে ব্যাংকের বাইরে এসেছিল, তাই লোপেজ তার জুতোটা নোটিসের সুযোগ পেয়েছিল। ফলে জুতো চেক করার সময় লোপেজ জোশের জুতো দেখা মাত্রই তাকে চিনে ফেলে এবং গ্রেফতার করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে নিয়ে আসে। জেনারেল জানতে চায় জোশ সিভিল গার্ডের লোক কিনা, আর সে সিভিল গার্ডের লিডারদের রিলিজের শর্ত দিয়েছিল কেন। জোশ জানায় তারা এটা করেছিল যাতে সরকার এবং প্রশাসনের ফোকাস অন্যদিকে ঘুরে যায়, আর এই সুযোগে তারা টাকা নিয়ে দেয়াল ভেঙে পালিয়ে যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত তাদের প্ল্যান মতো কাজ হয় না। জেনারেল বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য জোশকে কাস্টডিতে নেবার নির্দেশ দেয়। অবশেষে মিশন সফল করতে পেরে তারা খুবই আনন্দিত হয়। এরপরে প্রেসিডেন্টকেও নিউজটা জানিয়ে দেওয়া হয়। প্রেসিডেন্ট মিশন সফল হয়েছে শুনে নিজের পদত্যাগপত্রটা ছিঁড়ে অবশেষে নিশ্চিন্ত হতে পারে। অন্যদিকে গভর্নর প্রেস কনফারেন্স ডেকে সবাইকে ডাকাতদের ধরা পড়ার ব্যাপারে জানিয়ে দেয়। জেনারেল আরাম্বুরুও মিশনের ডিটেলস শেয়ার করে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সে জানায় এরা কোনো সিভিল গার্ড বা কোনো জঙ্গি গ্রুপের লোক না, বরং এরা সাধারণ ব্যাংক ডাকাত। তবে সাধারণ ব্যাংক ডাকাত হয়েও তারা 37 ঘন্টা ধরে তাদের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল, এই ব্যাপারটা অনেককেই অবাক করে দিচ্ছিল। তো যাই হোক, বেশ কিছুদিন পরে লোপেজ কাস্টডিতে জোশের সাথে দেখা করতে যায়। সে জোশকে ব্যাংক ডাকাতির প্ল্যানের ব্যাপারে জিজ্ঞেস করলে জোশ জানায় তাকে কেউ একজন এই কাজটা করতে বলেছিল, মানে সে আরেকজনের প্ল্যানেই ব্যাংকে ডাকাতি করতে চেয়েছিল। লোপেজ বিস্তারিত জানতে চাইলে জোশ তখন 1 বক্স ব্লন্ডে সিগারেট দাবি করে, তাই বাধ্য হয়ে লোপেজ তাকে সিগারেট এনে দেয়। তখন জোশ জানায় মার্চের মাঝামাঝি সময়ে ম্যানুয়েল একদিন তার সাথে দেখা করে এবং নতুন কাজের ব্যাপারে আলোচনা করতে একটা জায়গায় যেতে বলে। সেই জায়গায় গিয়ে জোশের সাথে সিক্রেট সার্ভিসের হেড মাংলানোর সাথে দেখা হয়। মূলত মাংলানোই তাকে ডেকেছিল। মাংলানো জোশকে বলে সেন্ট্রাল ব্যাংকের 156 নম্বর লকারে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে, ওই ডকুমেন্টটা আমার লাগবে, তোমাকে এটা এনে দিতে হবে। জোশ বলেছিল এই কাজটা তো মাংলানোর কোনো লোকও করতে পারে, তবে মাংলানো জানায় তার লোকদের দিয়ে এই কাজ হবে না, এই ব্যাপারটাকে খুবই সিক্রেট রাখতে হবে এবং এটাকে সাধারণ ডাকাতি বা চুরি হিসেবে দেখাতে হবে। মাংলানো তখন জোশকে প্ল্যানটা বলে দেয়। জোশ ডাকাত দল নিয়ে ব্যাংকে ঢুকবে, এরপরে ভেতরের লোকদের হস্টেজ বানিয়ে নেবে, তারপরে তাহেরো সহ বাকি সিভিল গার্ডের বন্দীদের রিলিজের শর্ত দিতে হবে। এতে সরকার আর প্রশাসন ভাববে ভেতরে সিভিল গার্ডের লোকেরাই আছে, আর এটা ভেবে তারা গুলি চালাতে পারবে না। ফলে জোশ ইজিলি লকার থেকে ডকুমেন্ট এবং ভল্ট থেকে $8,000 কোটি চুরি করে দেয়াল ভেঙে পালাতে পারবে। ডকুমেন্টটা জোশ মাংলানোকে পৌঁছে দেবে, আর বিনিময়ে $8,000 কোটি জোশরা পেয়ে যাবে। টাকার অঙ্কটা শুনে জোশ কিছু না ভেবেই কাজটা করতে রাজি হয়ে যায়। তো এরপরে প্ল্যান করে তারা ব্যাংকে অ্যাটাক করে। ব্যাংকের ভেতরে হস্টেজদের সাথে ম্যানুয়েলও ছিল। জোশ সুযোগ বুঝে লকার থেকে ডকুমেন্টটা বের করে। এরপরে ম্যানুয়েল ওয়াশরুমে যাওয়ার নামে সাইডে আসলে জোশ তাকে ডকুমেন্টটা দিয়ে দেয়। পরে ছেড়ে দেওয়া হস্টেজদের সাথে ম্যানুয়েলও বাইরে চলে যায়। অবশ্য জোশ এবং কুইভেস ছাড়া এই ডকুমেন্টের ব্যাপারে আর কেউই জানত না। ডকুমেন্ট পাঠানোর পরে জোশদের দেয়াল ভেঙে পালানোর কথা ছিল, কিন্তু তাদেরকে ভুল ব্লুপ্রিন্ট দেওয়া হয়েছিল যাতে তারা ব্যাংকে আটকা পড়ে। হয়তো মাংলানো চেয়েছিল জোশরা মারা যাক, এতে মাংলানোর বিরুদ্ধে আর কোনো প্রমাণ থাকবে না। তো পুরো ঘটনা শোনার পরে লোপেজ মাংলানোর বিরুদ্ধে স্টেপ নিতে চাইছিল, কিন্তু লোপেজ সেই সুযোগ পায় না, কারণ ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে কিছুদিনের জন্য ছুটিতে পাঠিয়ে দেয়। এতে লোপেজ বুঝে যায় মাংলানোর সাথে অনেক আমলা এবং সিকিউরিটি অফিসারেরাও জড়িত। কয়েকদিন পরে স্বয়ং প্রেসিডেন্ট ব্রিফিং করে জানায় ব্যাংকের ডাকাতির পেছনে বিদ্রোহীরা জড়িত, মানে পুরো কেসটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেয়। মেবি জোশের স্টেটমেন্টটা প্রেসিডেন্ট পর্যন্ত পৌঁছানোর সুযোগই দেওয়া হয় না, এটাকে জাস্ট বিদ্রোহী বা জঙ্গিদের অ্যাটাক বলে ধামাচাপা দেওয়া হয়। এদিকে ব্যাংক ডাকাতির সবচেয়ে বিশ্বাসযোগ্য নিউজ করে মাইদার অনেক প্রশংসা করিয়েছিল। ব্যাংকের ডাকাতির ঘটনাটা সাধারণ ডাকাতরা ঘটিয়েছিল, মাইদারই প্রথম সবার সামনে এই সত্যিটা নিয়ে এসেছিল। কিন্তু প্রেসিডেন্টের ব্রিফিংয়ের পরে মাইদারের নিউজটা ফেক প্রমাণিত হয়ে যায়। ফলে ইসাবেলের কাছেও মাইদার অনেক বকাঝোকা খায়। মাইদার কি করবে বুঝতে পারছে না। সে তো লোপেজের কাছে ইনফরমেশনটা জানতে পেরেছিল যে ব্যাংক ডাকাতরা সবাই সিভিলিয়ান, এই জন্য সে আবারও লোপেজের সাথে যোগাযোগের জন্য থানায় ফোন করে। তবে থানা থেকে জানানো হয় লোপেজকে ছুটিতে পাঠানো হয়েছে। মাইদার লোপেজকে খুঁজছে শুনে বার্নি বলে সে জানে কোথায় গেলে লোপেজকে পাওয়া যাবে। তো এরপরে বার্নি মাইদারকে একটা পুল ক্লাবে নিয়ে আসে। মাইদার তখন লোপেজকে সরাসরি জিজ্ঞেস করে জোশ তার কাছে কি স্টেটমেন্ট দিয়েছিল। লোপেজ এবার মাইদারকেও সত্যিগুলো জানিয়ে দেয়।
এসবের পিছনে সিক্রেট সার্ভিসের হেড মাংলানো জড়িত, আর এসব নাটক করা হয়েছে শুধুমাত্র একটা ডকুমেন্ট চুরি করে আনার জন্য। মাইদারের এই কেসে আগ্রহ দেখে লোপেজ তাকে সাবধান করে দেয় সে যেন এসব ঝামেলায় না জড়ায়, কেননা ওরা অনেক পাওয়ারফুল লোক, ওদের সাথে ঝামেলা জড়ালে বিপদ নিশ্চিত। এদিকে মাংলানোকে দেখা যায় সে কাস্টডিতে জোশের সাথে দেখা করতে গিয়েছিল। জোশ মাংলানোকে দেখে একটু রাগই করে, কারণ জোশ মাংলানোর কাজ করে দেওয়ার জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে, অথচ শেষ পর্যন্ত মাংলানোই তাকে ধোঁকা দিয়েছে। মাংলানো তখন সব অস্বীকার করে বলে সে জানতো না ওই দেয়ালটা পাথরের তৈরি। মাংলানো এমন ভান ধরে যেন এসবের পেছনে তার কোনো দোষই নেই। তো মাংলানোর এখানে আসার উদ্দেশ্য হলো সে জোশকে নিজের স্টেটমেন্ট চেঞ্জ করতে বলে। সেন্ট্রাল ব্যাংকের ডাকাতি সম্পূর্ণভাবে জোশের প্ল্যান অনুযায়ী হয়েছে। এই ডাকাতিতে আর কেউই ইনভলভ ছিল না, জোশ শুধুমাত্র টাকার জন্যই এই ডাকাতিটা করেছিল। আর জোশের এই স্টেটমেন্টের বিনিময়ে সরকার জোশের ফ্যামিলির সম্পূর্ণ দায়িত্ব নেবে, তাদেরকে সেফটি এবং সরকারি ফান্ড থেকে সব রকম ফ্যাসিলিটিস দেওয়া হবে। কিন্তু মাংলানো যেমন বজ্জাত লোক, তাতে তো তাকে ভরসা করা যায় না। তবুও ফ্যামিলিকে বাঁচাতে জোশ বাধ্য হয়ে মাংলানোর শর্ত মেনে নেয়। জোশের স্টেটমেন্ট রেকর্ড করে সেটা মাংলানো প্রেসিডেন্টকে দেখায় এবং তাকে বিশ্বাস করায় আগের সব ব্যাপার স্যাপার ভুয়া, জোশ এখন যেটা বলছে সেটাই সত্যি। মাংলানো প্রেসিডেন্টকে আরও বোঝায় এখনও ব্যাংকের ঘটনাটা নিয়ে অনেকেই জল ঘোলার চেষ্টা করছে, তাই প্রেসিডেন্ট যদি মাংলানোর ক্ষমতা বাড়িয়ে দেয় তাহলে সে সব কিছু ঠান্ডা করে দেবে। প্রেসিডেন্ট তখন বলে সে মন্ত্রিসভায় আলোচনা করে ব্যাপারটা জানাবে। এরপরে মাংলানো বলে রাজা নির্দেশ দিয়েছে এখন থেকে প্রেসিডেন্টের সিকিউরিটির দায়িত্ব সিভিল সার্ভিস এজেন্টের টিম পালন করবে। কথাটা শুনে প্রেসিডেন্ট বেশ অবাক হয়, তবে রাজার লিখিত লেটার দেখার পরে তার আর কিছুই করার থাকে না। কিন্তু প্রেসিডেন্ট এখানে অন্তত এতটুকু বুঝতে পারে সে এদের হাতে জিম্মি হয়ে যাচ্ছে। অন্যদিকে মাইদার দিনরাত পরিশ্রম করে এভিডেন্স কালেক্ট করে বেড়াচ্ছিল। সে বারের স্টাফ থেকে শুরু করে জেনারেল আরাম্বুরু, ব্যাংকের ডিরেক্টর রোলান পর্যন্ত সবাইকেই ইন্টারভিউয়ের ছলে ব্যাংকের ঘটনার ব্যাপারে প্রশ্ন করে, তবে সবাই তার প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। এরপর একদিন লোপেজ মাইদারের সাথে বারে দেখা করে এবং জানায় যেদিন ডাকাতরা প্রথম ব্যাংকে ঢুকেছিল সেদিন জেনারেল পাওয়েলও টেলিফোনে জোশের সাথে কথা বলেছিল। জোশের কণ্ঠ শুনে জেনারেলের জোশকে ক্যাপ্টেন ভ্যালিন্তে বলে সন্দেহ হয়েছিল, তবে জোশ ক্যাপ্টেন ভ্যালিন্তে না। 23 ফেব্রুয়ারির বিদ্রোহের সময়ে ভ্যালিন্তে তাহেরোর সাথেই ছিল, তবে তাহেরও ভ্যালিন্তেকে ডকুমেন্টস নিয়ে পালিয়ে যেতে বলেছিল, আর সেদিন থেকেই মূলত ভ্যালিন্তে মিসিং আছে। লোপেজের ধারণা ভ্যালিন্তের সিক্রেট ডকুমেন্টসগুলো সেন্ট্রাল ব্যাংকের ভল্টে রেখেছিল, আর সেই ডকুমেন্টসের জন্যই মাংলানো এত নাটক করেছে। তো লোপেজের সাথে কথা শেষ করে মাইদার বাড়ি ফিরে দেখে তার বাড়িতে স্বয়ং মাংলানো বসে আছে। মাংলানো মাইদারকে বলে তার সিক্রেটের ব্যাপারে একমাত্র জোশ জানে, তবে জোশ কখনোই নিজের মুখ খুলবে না, তাই মাইদার যেন এই কেস নিয়ে আর ঘাটাঘাটি না করে। নেক্সট নির্বাচনে ফিলিপে গঞ্জালে জিতবে, এরপরে তারা স্পেনকে আবারও নতুন করে সাজাবে। এর কয়েক বছরের ভেতরেই মানুষ 23 ফেব্রুয়ারির বিদ্রোহ এবং সেন্ট্রাল ব্যাংকের ঘটনাটা অলমোস্ট ভুলে যাবে। তখন মাইদার চাইলে বই আকারের সমস্ত ঘটনা পাবলিশ করতে পারে, তবে তার আগে যদি মাইদার বাড়াবাড়ি করে সেটার ফল খুব একটা ভালো হবে না। মাংলানো এভাবেই শান্তভাবে মাইদারকে থ্রেট দিয়ে চলে যায়। মাইদার বেশ আতঙ্কিত হয়ে পড়ে এবং পরের দিন লোপেজের সাথে দেখা করে তাকে কথাটা জানায়। তারা ভাবে কি এমন গুরুত্বপূর্ণ জিনিস ছিল ওই ডকুমেন্টে যেটা ধামাচাপা দিতে স্বয়ং সিক্রেট সার্ভিসের হেড মাংলানো এতটা অস্থির হয়ে আছে। লোপেজ বলে ডকুমেন্টে কি ছিল এটা মাংলানো বাদে একমাত্র ম্যানুয়েলই জানে, তাই তারা বাড়ি গিয়ে ম্যানুয়েলের সাথে দেখা করে এবং মারধর করে জানতে পারে ওই ডকুমেন্টে 23 ফেব্রুয়ারির বিদ্রোহে সরকারের কারা কারা জড়িত ছিল সেই লিস্ট ছিল। সরকার পতনের পরে এই লিস্ট অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্ল্যান ছিল। এই লিস্টটা পাবলিশ হওয়া মানেই সরকারের পতন নিশ্চিত, আর এই জন্যই মাংলানোকে সিক্রেট সার্ভিস ডিপার্টমেন্টের হেড বানানো হয়েছিল এবং ডকুমেন্টটা সরানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। মানে এই পুরো ঘটনাটা কেমন যেন আমাদের দেশের কিছু ঘটনার সাথে মিলে যাচ্ছে। তো কথা শেষ করে দুজনে ম্যানুয়েলের বার থেকে বের হচ্ছিল, তখন রাস্তায় পার্ক করে রাখা তাদের গাড়িটা ব্লাস্ট করে, অর্থাৎ তাদেরকে লাস্ট বারের মতো সতর্ক করে দেওয়া হয় তারা যেন এই কেস নিয়ে আর এক ধাপও না এগোয়। তো এরপরে যা হওয়ার তাই হয়। মাংলানোর প্রেডিকশন মতো নেক্সট নির্বাচনে ফিলিপে গঞ্জালে বিজয়ী হয় এবং সরকার গঠন করে। অন্যদিকে ব্যাংকের ডাকাতির ঘটনায় জোশের 38 বছরের জেল হয়, তবে 8 বছর পরেই সে সাময়িকভাবে জামিন পায় এবং এই সুযোগ কাজে লাগিয়ে সে পালিয়ে যায়। বলা চলে সরকারই তাকে সেফ এক্সিট দিয়ে দেয়। অবশ্য পালানোর আগে সে ব্যাংকের লকারে লুকিয়ে রাখা টাকার বান্ডিলগুলো কালেক্ট করে নিয়ে যায়। 1995 সালে মাংলানো চাকরি থেকে রিজাইন দেয়
ফিলিপে গঞ্জালের নেতৃত্বাধীন সরকার স্পেনের রাজনৈতিক পটভূমি চেঞ্জ করে দেয়। সূচনা হয় নতুন রাজনৈতিক মারপ্যাচের। তবে আমরা আসলে এত মারপ্যাচ বুঝি না, যদিও এরকম অনেক মারপ্যাচ অলরেডি আমরা আমাদের দেশেও দেখলাম। তাই আর কোনো মারপ্যাচ দেখতে চাই না এবং গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, এই সিরিজটি আপনার কাছে নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, তাই আপনার মন্তব্যটি কমেন্ট করে জানান এবং পরবর্তী সিরিজ বা মুভি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।